সুধীবৃন্দ, আমরা এতক্ষণ তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন শুনলাম। এবার আলোচনা। প্রথমেই আলোচনা করবেন কবি, লেখক, রাজনৈতিক কর্মী জনাব তুহিন খান। আমি তাকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজ 15ই ডিসেম্বর এই বাংলা একাডেমি আয়োজিত এই আলোচনা সভায় আলোচনার শুরুতেই স্মরণ করছি 71-এর শহীদদের এবং 24-এর শহীদদের। যে আলোচনাটা হলো এটা বেশ দীর্ঘ আলোচনা এবং আশা করি বক্তা যেভাবে উপস্থাপন করছেন সকলেই আলোচনাটার মূল অভিমুখটা কি এটা বুঝতে পেরেছেন। মূল অভিমুখটা আমি যেভাবে বুঝেছি সেটা হলো যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এটাকে গত 15 বছর বা তারও আগে থেকে আমরা যেভাবে এটা নির্মিত হয়েছে, অর্থাৎ বক্তা বলতে চাচ্ছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আসলে আমরা যেভাবে এখন পাই এটা স্রেফ ইতিহাস না, এটা এক ধরনের বয়ানও বটে এবং এটা এক ধরনের নির্মাণও বটে। এবং এই নির্মাণ যতটা না একাডেমিক এবং বিশ্লেষণ ধর্মী নির্মাণ, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ। বাংলাদেশের ঐতিহাসিক যে গতিপথ 71-এর পরে, সেই গতিপথের কারণেই আসলে এই ধরনের নির্মাণ ঘটেছে। তো এখানে কয়েকটা ব্যাপার আমি যেগুলি আমার মাথায় এসেছে এই আলোচনাটা পড়ার পরে এবং বক্তার মুখ থেকে শোনার পরে, সেই দু একটা কথা আমি ছোট করে বলবো। ডেফিনেটলি এখানে আরো বিজ্ঞ বক্তারা আছেন, তারা আরো অনেক বিষয়ে আলোকপাত করবেন। একটা হলো যে মুক্তিযুদ্ধের ইতিহাস খেয়াল করে দেখেন, বক্তাও বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইমিডিয়েট মুক্তিযুদ্ধের পরে বর্গগুলো যেরকম ছিল, আমরা দেখি যে 80 এবং 90-এর দশকের পরে বর্গগুলো স্টিফ হচ্ছে, আরো হোমোজিনাস বর্গ আকারে দাঁড়াচ্ছে এবং একার্থবোধক বর্গ আকারে দাঁড়াচ্ছে। এবং ঠিক তেমনিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী যেই বর্গ, এটাও 71-এর পরপর যেরকম ছিল, মানে যুদ্ধাপরাধী তো লিস্টেড যুদ্ধাপরাধী ছিলেন অনেকেই, রাজাকার একটা বাহিনী ছিল, পাকিস্তানের অনেকে যুদ্ধাপরাধী ওয়ার ক্রিমিনাল ছিলেন যারা লিস্টেড। তারও বাইরে স্বাধীনতা বিরোধী নামে যেই বর্গটা তৈরি হয়, সেই বর্গটাও কিন্তু এরকম একটা একমুখী বর্গ আকারে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় যেটা আমরা মানে যদি ইতিহাসের দিকে তাকাই এবং বক্তা আজকের বক্তৃতায় উনি যেই বিষয়ে আলোকপাত করেছেন সেটাও যদি আমলে নেই, তাহলে এখানে সবচেয়ে বড় দুইটা ব্যাপার ছিল যেটা মোহাম্মদ আজম তার সাংস্কৃতিক রাজনীতি বইতে উল্লেখ করেছেন। একটা হলো 75-এর যেই হত্যাকাণ্ড, সেটা একটা ব্যাপার ছিল। আর আরেকটা ছিল যে আপনার এর পরবর্তী যেই ঘটনাক্রম এবং এর পরবর্তী ঘটনাক্রমের মধ্যে যেই বিচিত্রার যেই সাক্ষাৎকারগুলোর কথা বক্তা বললেন, সেই সাক্ষাৎকারগুলো অর্থাৎ সমাজে যখন মুক্তিযুদ্ধ বিপন্ন এই ধরনের একটা কি বলা যায় অনুভূতি তৈরি হলো, তখনই কিন্তু আস্তে আস্তে এই যে মুক্তিযুদ্ধের নতুন বয়ান নির্মাণের কাজটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়। তো আমরা এটার একেবারেই চাক্ষুষ নজির বা বলবো যে একেবারেই লাইভ, মানে কিভাবে ইতিহাস তৈরি হয় লাইভ রাজনীতির মধ্য দিয়ে, সেটা সম্ভবত আমরা এখনো দেখতে পাচ্ছি। মানে 24-এর পরে, 5 আগস্টের পরে আমরা দেখলাম খুবই অদ্ভুতভাবে, সেটা হলো যে 5 আগস্টের আগে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের নানান ধরনের যেই যেই বর্ণনাগুলি বক্তা দিলেন, কিভাবে তারা হিস্ট্রিকে বিকৃত করেছে, কিভাবে তারা আদালত দিয়ে আসলে হিস্ট্রি তৈরি করার চেষ্টা করেছে, সেগুলির আমরা কিন্তু যথেষ্ট এবং আমরা মানে প্রত্যেকেই সকলেই যারা সে সময় সক্রিয় ছিলেন এই সমস্ত কাজে, বুদ্ধিজীবীরা এবং আরো বিভিন্ন মানুষ, তারা কিন্তু এটার বিরোধিতা করেছে। কিন্তু একই সাথে দেখা গেল যে 24-এর পরে এই যারা বিরোধিতা করেছেন তাদেরই একটা বড় অংশ তারা আবার মুক্তিযুদ্ধের কথা বলছেন বা মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করার নতুন একটা প্রবণতা, নতুন এক ধরনের প্রবণতা, এটা আমরা তরুণ সমাজের মধ্যে বা ওই অংশটার মধ্যে দেখছি। এবং
হিস্ট্রি কত জটিল সেটা আমরা হয়তো বুঝবো যে এই যে যেই অংশটা এই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছেন নানানভাবে, এই অংশটাকে আবার আওয়ামী দোসর হিসেবে উপস্থাপন করার বা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের নতুন এই যে নতুন আওয়ামী লীগ বা নতুন মুক্তিযুদ্ধের চেতনাধারী হিসেবে এদেরকে চিত্রিত করবার একটা প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কেন হলো? এটা কেন হলো? আমরা কিন্তু এই সামাজিক অভিঘাতের মধ্যে একটা ফ্যাক্টর না, একটা সিঙ্গেল কোনো ফ্যাক্টর নাই, অনেকগুলি ফ্যাক্টর মিলে কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। অর্থাৎ 24-এর পরেও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেই ক্রিটিকটা, যেই সমালোচনাটা বক্তা করলেন যে এটা আসলে একাডেমিক্যালি বা হিস্ট্রিক্যাল ট্রুথ আকারে এটা যতটা না বেশি বিনির্মিত হয়েছে তার চাইতে অনেক বেশি বিনির্মিত হয়েছে আসলে একদমই সরাসরি রাজনীতি এবং সংস্কৃতির অভিঘাত হিসেবে। 24-এর পরেও আমরা তাই দেখতে পাচ্ছি। মানে এখানে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্কগুলি হচ্ছে, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে, মুক্তিযুদ্ধে গণহত্যা কি পরিমাণে হয়েছিল সেটা নিয়ে, বা বুদ্ধিজীবী দিবস গেল গতকালকে, সেটা নিয়েও এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের বয়ান আসছে। ফলে এই যে বিভিন্ন দিক থেকে মুক্তিযুদ্ধকে নতুনভাবে দেখার একটা যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা পুরোপুরি রাজনৈতিক এবং সাংস্কৃতিক রাজনীতির মধ্য দিয়ে আসলে পরিগঠিত হচ্ছে। এটা কোনো যেটাকে বলে যে সোবার একাডেমিক একটা ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আসলে এই কাজটা হচ্ছে না। ফলে আমরা কিন্তু ওই মুক্তিযুদ্ধের ইতিহাস যেই চর্চা সেটা নিয়ে আগের যেই সংকটটা ছিল সেই সংকটটার মধ্যে কিন্তু আমরা এখনো রয়ে গেছি। এটা হলো আমার একটা অবজারভেশন। আরেকটা অবজারভেশন হলো যে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মুক্তিযুদ্ধের সেকেন্ড ধাপের যে বিনির্মাণের কথা বক্তা বলেছেন সেটা হলো যে মানে যেখানে আসলে মুক্তিযুদ্ধের যুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিকগুলোর চাইতে গণহত্যা এবং মুক্তিযুদ্ধের ট্রমাটা ছিল অনেক বেশি ভাইটাল। কারণ মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী নামে একটা বর্গ তখন রাজনীতিতে প্রতিষ্ঠিত এবং তারা নানানভাবে এই যে রাজনীতিতে তাদের প্রতিষ্ঠা হওয়া, এটা নানানভাবে আবার নানান বর্গকে সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে উস্কানি দিচ্ছিল। তখন এই মুক্তিযুদ্ধের বিপরীত বর্গটাকে পরাজিত করা, এটাই তখন প্রধান মুক্তিযুদ্ধের এজেন্ডা। মুক্তিযুদ্ধের এজেন্ডা তখন এটা না যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। মুক্তিযুদ্ধের এজেন্ডা হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যেই বর্তমান রাজনৈতিক শক্তি বা বর্তমান রাজনৈতিক উপস্থিতি হাজিরা, এই হাজিরাকে দমন করা। ফলে এই যে ট্রমা বা এই যে ট্রমার ইতিহাস, ট্রমার অভিজ্ঞতা থেকে ইতিহাস নির্মাণ, শুধু ইতিহাস না, ট্রমার অভিজ্ঞতা থেকে ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি এবং আইন আদালত পর্যন্ত নির্মাণ, আইন আদালতের বিচার পর্যন্ত নির্মাণের যেই ঘটনা ঘটেছে, আইন আদালতের বিচারের ক্ষেত্রেও আমরা দেখেছি যে 2013 সালের যে ঐতিহাসিক ট্রাইব্যুনাল ছিল, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, সেখানের যে রায়গুলি ছিল সেই রায়গুলি নিয়েও কিন্তু এখন চর্চা হচ্ছে, সে সময়ও হয়েছে, অনেকে অনেকভাবে কথা বলেছেন। ফলে এই যে আদালত পর্যন্ত ইতিহাস চর্চা, মানে আদালতকেও ওই ইতিহাসের আন্ডারে ঢুকিয়ে যে চর্চার যে ব্যাপারটা, এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে এই মুক্তিযুদ্ধকে ট্রমা আকারে, ট্রমার ভিত্তিতে মুক্তিযুদ্ধকে নতুনভাবে পুনর্গঠন করার যেই ফলাফল, সেইটার সরাসরি ফলাফল হিসেবে এটা সম্ভব হয়েছে। ফলে যেটা বক্তা শেষে বলে গিয়েছেন, আমি ওইটার নজির ধরে বলি আর কি, যে আমরা খুবই রিসেন্ট পাস্টে আরেকটা ট্রমা আমরা সচক্ষে দেখেছি। এবং এই গত বছরের জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের আমরা কিন্তু সরাসরি চাক্ষুষ করেছি সেই হত্যাকাণ্ড। তো এই হত্যাকাণ্ডেরও এবং এই হত্যাকাণ্ডের রেশ এখনো আমাদের সমাজ থেকে, আমাদের মানুষ থেকে এখনো মুছে যায় নাই আসলে, মানে জনস্মৃতির থেকেও এটা এখনো মুছে যায় নাই। ফলে ভবিষ্যতে আমাদের যে ইতিহাস চর্চা সেটা সামগ্রিক, মানে সেটা মুক্তিযুদ্ধ হোক কিংবা জুলাই হোক, জাতি হিসেবে বাংলাদেশিদের যেই চর্চা, ইতিহাসের যেই চর্চা কিংবা জাস্টিসের যেই চর্চা কিংবা সাংস্কৃতিক রাজনীতির যেই চর্চা, এই চর্চাটা আবারও একটা ট্রমা থেকে, একটা ট্রমার উপর ভিত্তি করে হচ্ছে কিনা বা হবে কিনা, এই আশঙ্কাটা কিন্তু শেষ পর্যন্ত রয়েই যাচ্ছে। এই আশঙ্কাটা রয়ে যাওয়ার, আমি এই উদাহরণটা দেওয়া ঠিক হবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু এই আশঙ্কাটা রয়ে যাওয়ার একটা নজির হিসাবে এটা বলছি। সেটা হলো যে আপনি দেখবেন খেয়াল করে যে যখনই এই সময়ে দাঁড়িয়ে
এটা ধরেন ডেভিড বার্গম্যানের ক্ষেত্রে আপনি যদি ব্যাপারটা দেখেন, ডেভিড বার্গম্যান কিন্তু যখন 2013 সালে এই যে ইয়েগুলি হচ্ছে, বিচারগুলি হচ্ছে 2013 সালে আইসিটি ট্রাইব্যুনালে, তখন কিন্তু বার্গম্যান প্রচুর লেখালেখি করছেন এগুলির ত্রুটি নির্দেশ করে যে এই বিচারগুলিতে আসলে কি ধরনের ত্রুটি হচ্ছে। এবং বার্গম্যান এখনো আইসিটির যেই বিচার প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু কথা বলছেন ক্রমাগত। বার্গম্যানের ওনার নিজের একটা ওয়েবসাইট আছে যেখানে তিনি প্রত্যেকটা ট্রায়াল নিয়ে, ট্রায়ালের অসঙ্গতি নিয়ে উনি লেখালেখি করেন, একটা পাবলিক ডোমেইনে পাওয়া যায়। তো ডেভিড বার্গম্যান যখন লেখালেখিগুলি করছেন তখন কিন্তু ডেভিড বার্গম্যানকে কিংবা আরো যারা ডেভিড বার্গম্যানের পাশাপাশি আরো যারা লেখালেখি করছেন তাদেরকে কিন্তু এক ধরনের, এখনো যদিও তারা কেউ কন্টেম্পট অফ কোর্ট মামলা খান নাই, কিন্তু এক ধরনের বাঁকা চোখে তাদেরকে কিন্তু দেখা হচ্ছে। এবং আমাদের যে রাজনীতি নির্মাণ, যে সংস্কৃতি নির্মাণ, ইতিহাস নির্মাণ, সেটাকে কিন্তু ওই যে ট্রমার ভিত্তিতে, মানে যখনই আপনি বলছেন যে রাজনীতিতে একটা সমঝোতা দরকার, তখনই কিন্তু বলা হচ্ছে যে 2000 শহীদের রক্তের উপর দিয়ে এই কাজ আপনারা কিভাবে করেন। মানে যেখানে আসলে 2000 শহীদ বা এই যে শহীদের সংখ্যা সেটা নিয়েও কিন্তু এই দেখেন মানে বিতর্কগুলি চলছে। শহীদের সংখ্যা আমরা সরকারি গেজেট অনুযায়ী জানি এখন পর্যন্ত 834 জন, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংখ্যা এসেছে। জাতিসংঘের যে রিপোর্ট সেখানে 1400 জনের কথা এসেছে, 2000 জন এটা পপুলার ন্যারেটিভে প্রচুর ব্যবহৃত হচ্ছে। তো এই সময়ে দাঁড়িয়ে যেখানে একটা লাইভ হত্যাকাণ্ড আমাদের চোখের সামনে এবং যেখানে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে আমরা অভ্যস্ত এবং খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন, আমি বলবো টেকনিক্যাল দিক থেকে টেকনোক্রেটিক ভাবে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা সরকার যখন মানে এখানে আছে, তারপরেও আমরা কিন্তু এই যে শহীদদের সংখ্যা ফারাকটা কিন্তু কম না। আপনি যদি মানে এটা তো লো স্কেল, মানে আপনি 30 লক্ষের চাইতে হয়তো 2 লক্ষ এটা এক ধরনের মেজারমেন্ট, বা 3 লক্ষ 10 লক্ষ এটা এক ধরনের মেজারমেন্ট, আবার 2000-এর তুলনায় 800 সেটাও আবার কিন্তু এক ধরনের মেজারমেন্ট। আপনি যদি গড় করেন তাহলে কিন্তু তফাৎটা বোঝা যায়। ফলে এই যে এটা কিন্তু আমাদের এই যে ইতিহাস নির্মাণের মধ্য দিয়ে ওই যে মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে নির্মিত হচ্ছিল ট্রমার ভিত্তিতে, এবং এবং এই যে জুলাইয়ের গাদ্দার বা জুলাইয়ের এই কথাগুলি এখন কিন্তু প্রচুর শোনা যাচ্ছে। মানে যারা জুলাইয়ে নেতৃত্ব দিয়েছিল তাদেরকেই কিন্তু এখন অনেককেই জুলাইয়ের গাদ্দার বলা হয়। ফলে এই যে দেখেন জুলাইয়ে যারা কে কোন দলে ছিল বা কে কোন বর্গে ছিল, পক্ষে ছিল, সেগুলিও কিন্তু এই যে এক ধরনের বিনির্মাণ। মুক্তিযুদ্ধের বিনির্মাণটা শুরু হয়েছিল কিছুদিন পরে, একটু পরে, যেটা আমরা বক্তার ইয়ের থেকে, আলোচনার থেকে বুঝতে পারি, কিন্তু জুলাইয়ের কিন্তু পরপরেই এই বিনির্মাণগুলি শুরু হয়ে গিয়েছে। এবং আমাদের সতর্ক থাকা উচিত। মুক্তিযুদ্ধের যেই ইতিহাস আমরা যেভাবে চর্চা করেছি, এবং সেই চর্চা কিন্তু বক্তা বলেছেন যে সেটা রাজনীতিকেও প্রভাবিত করেছে, সেই ইতিহাস সরাসরি রাজনীতিকে প্রভাবিত করেছে। ফলে আমরা যদি আবারও জাতি হিসেবে ওই ধরনের একটা রাজনৈতিক চর্চা করি, ওই ধরনের একটা ইতিহাসের চর্চা করি, ওই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি বা সাংস্কৃতিক রাজনীতির চর্চা করি, তাহলে সামনে ভবিষ্যতে যেই তর্কটা দাঁড়াবে সেটা আরো সিভিয়ার একটা পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যেতে পারে। হোয়ার ইজ আমরা এখানে জুলাই এবং মুক্তিযুদ্ধ দুটোকেই আমাদের জাতির একটা অর্জন হিসেবে আমরা ইয়ে করতে চাচ্ছি, আমরা এটাকে বলছি যে এটা দুটোই আমাদের জাতির অর্জন। কিন্তু ভবিষ্যতে আমরা যদি মানে যেদিকে পরিস্থিতি যাচ্ছে, এটা আমাদের একটা আশঙ্কা, এটা আমরা কখনোই কামনা করি না যে এই ধরনের কিছু হোক, কিন্তু এটা আমাদের একটা আশঙ্কা যে যেই দিকে আমাদের এই চর্চাগুলি যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে হয়তোবা জুলাই এবং মুক্তিযুদ্ধ এই দুটিকে মুখোমুখি দাঁড় করিয়ে এক ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি হতে পারে, যেই রাজনৈতিক পরিবেশে আসলে প্রচুর মানুষ, অসংখ্য মানুষ তারা কি পজিশন নেবেন। যেমন মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও ঘটনাটা ঘটেছে, যেমন একজনের তো উদাহরণ দিলেনই সোহেল ভাই, ইমতিয়াজ সাহেব আওয়ামী লীগ করতেন, কিন্তু দুইটা তথ্য লেখার কারণে এখন ইমতিয়াজ সাহেব নিজেই হয়তো হতবাক যে কি হইলো আসলে ঘটনাটা, মানে কি লিখলাম, এমন কি অপরাধ করলাম যার কারণে এই ঘটনাটা ঘটলো। ফলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে যে জুলাইয়ের সম্মুখে নেতৃত্ব দেওয়া বা জুলাইয়ে অবদান রাখা লোকজন তারা একটা কিংকর্তব্য বিমূঢ় পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন যে আসলে কি হচ্ছে। এবং এটা জাতি হিসেবে আমাদের রাজনীতির জন্য, আমাদের সামগ্রিক ইতিহাস চর্চার জন্য, আমাদের সামগ্রিক সাংস্কৃতিক রাজনীতির জন্য মোটেই ভালো কিছু হবে না আসলে। তো এই দুইটা ছিল আমার অবজারভেশন এই লেখার ব্যাপারে। ধন্যবাদ সবাইকে।